এই সময়টাতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের জীবন, আমাদের দুনিয়া, আখিরাত সব কিছুর সাথে খুব ডিপলি কানেক্টেড। ফ্যামিলি বার এটা হচ্ছে এমন একটা বিষয় যেটা আমাদের শরীরের ভিতর যে স্টেম সেল বা ছোটো ছোটো কোষ, সেই কোষ স্টেম সেল থেকে অনেকগুলো সেল তৈরি হয়। সেই সমাজের এবং দুনিয়ার বা উম্মার স্টেম সেল হচ্ছে ফ্যামিলি। এই ফ্যামিলি বা পরিবার এটাকে যদি আমরা প্রপারলি হক আদায় করতে পারি তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সফলতা দেখতে পারবো, শান্তি দেখতে পারবো। আমার বন্ধু যেটা বলছিলেন কিছুক্ষণ আগে যে আমরা শান্তি খুঁজে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়, বাট শান্তি আসলে কোথায় আছে? আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা জিনিস দিয়ে বানিয়েছেন, টু ইনগ্রেডিয়েন্টস। নাম্বার ওয়ান ইজ আওয়ার সোল, আওয়ার রুহ, আর নাম্বার টু হচ্ছে আমাদের বডি, বা যেটা আমাদের রুহের ড্রেস হিসাবে কাজ করে। এই দুনিয়াটা হচ্ছে আমাদের বডির যত প্রয়োজন আছে সেই সমস্ত প্রয়োজন দ্বারা ভরপুর। এই দুনিয়াতে আমাদের থাকার জন্য যত ধরনের কমফোর্ট দরকার সেই কমফোর্ট আমাদের শরীরের সাথে কানেক্টেড। ঘর হোক, কাপড় হোক, খাবার হোক, যাই হোক না কেন, আসবাবপত্র, এভরিথিং যেটা ম্যাটেরিয়ালিস্টিক, সেগুলো সব কিছু হচ্ছে কমফোর্ট জোন ক্রিয়েট করে, আমার আরামের ব্যবস্থা করে। আর যে রুহটা আমার শরীরের ভিতরে আছে সেই রুহটা অ্যাকচুয়ালি এই দুনিয়ার কোনো আইটেম না, যার কারণে এই রুহের খাবার, এই রুহের সুকুন যেই জিনিসে আসবে সেই জিনিসটা ওই দুনিয়াতে নাই। সেই রুহটা আসছে আসমান থেকে, আল্লাহ তাআলার তরফ থেকে, এবং এই রুহের খাবার, শান্তি যেটাতে আমরা পাই, এটাও আসে আল্লাহ তাআলার তরফ থেকে। এবং এই বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহ তাআলার স্মরণ এবং আল্লাহ তাআলার হুকুম মানার মধ্যেই আমাদের কলবের বা সোলের যে শান্তি সেটা নিহিত আছে। এখন সারাক্ষণ মুখে জিকির করা মানে এই না যে আমি হক আদায় করতে পারছি। আমাদের যত কিছু আছে প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা আসপেক্টে যখন আমরা আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করব, তার মানে আমি আল্লাহর জিকির করছি। আমাদের পারিবারিক জীবনে অনেক কমপ্লেক্স বিষয় থাকে। অন্ধকার বেডরুম থেকে শুরু করে আমাদের আলোকিত ড্রয়িং রুম, সব জায়গাতেই আমাদেরকে আল্লাহ তাআলার হুকুমকে মাথায় রেখে কাজ করতে হবে। ঠিক তখনই আমরা সুখের সন্ধানটা পাবো। সো এখানে মূলত দুইটা বিষয় নিয়ে আমাদের কনফিউশন হয়, একটা হচ্ছে কমফোর্ট, একটা হচ্ছে পিস। পিস লাইজ ইন দ্য হার্ট, ইন দ্য সোল। আমাদের রুহের মধ্যে যেটা ফিলিংস আমরা পাই সেটা হচ্ছে পিস, যেটা রিলেশনশিপের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আর যেটা কমফোর্ট, যেটা আমার শরীর ফিল করে, এসি, সোফা, বিছানা, কাপড়, এটা হচ্ছে কমফোর্ট, যেটার মধ্যে কোনো সুখ নাই বাট কমফোর্ট আছে। আমরা মিস্টেকেনলি আমাদের পিসটা খুঁজি কমফোর্টের আইটেমে এবং কমফোর্টটাও খুঁজি কমফোর্টের আইটেমে। সো দুইটা জিনিসই আমরা একটা জিনিসের মধ্যে খুঁজি ভুল করে, এবং এইটাই আমাদের মূল প্রবলেমটা ক্রিয়েট করে। আমি বিভিন্ন রিসার্চ আর্টিকেল এগুলো আমরা যখন স্টাডি করি তখন আমরা দেখি যে যত বড় বড় বিলিয়নিয়ার আছে, মিলিয়নিয়ার আছে, কোটিপতি আছে, শত কোটি হাজার কোটিপতি আছে, তাদের বড়লোকদের নিয়ে একটা রিসার্চ করা হয়েছিল যে হোয়াট ইজ দ্য মেইন ইনগ্রেডিয়েন্টস অফ হ্যাপিনেস। হ্যাপিনেসের মূল বিষয়টা কি, মূল উপাদানটা কি? টু আওয়ার অ্যামেজমেন্ট আমরা দেখলাম যে এটা কোনো বাহ্যিক বিষয়ের সাথে কানেক্টেড না। সমস্ত কিছু কানেক্টেড হচ্ছে রিলেশনশিপের উপর। আপনার হাজব্যান্ড ওয়াইফ, এই হাজব্যান্ড ওয়াইফ দুজনের রিলেশনশিপ কোয়ালিটি কেমন, সেটা হচ্ছে সুখের মূল ডেফিনেশন। তারপরে এটার থেকে শুরু করে বাচ্চাদের সাথে আমার সম্পর্ক কেমন, আমার বাবা মার সাথে সম্পর্ক কেমন, আমার প্রতিবেশীর সাথে সম্পর্ক কেমন, সো আমার ফ্রেন্ডের সাথে সম্পর্ক কেমন। রিলেশনশিপ যত জায়গায় আছে, এই রিলেশনশিপ কোয়ালিটি যার যত ভালো, দিন শেষে সে তত বেশি হ্যাপি, সে তত বেশি ভালো ঘুমাতে পারে, সে তত বেশি হাসি খুশি জীবনযাপন করতে পারে, সে তত বেশি স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে পারে। এটাকেই বলে কোয়ালিটি অফ হ্যাপিনেস। হ্যাপিনেসটাকে আমরা অনেকভাবে ডিফাইন করতে পারি। শয়তান আমাদেরকে এক একভাবে ডিফাইন করে, আমাদেরকে শেখায়, বোঝায় যে তুমি যত বেশি নিজের মন চাহি জিন্দেগি যাপন করতে পারবা তুমি তত বেশি হ্যাপি। সো ওরা একটা
টার্ম ইউজ করে ইয়োলো, ইউ অনলি লিভ ওয়ান্স, তুমি দুনিয়াতে একবারই বাঁচবা এবং তুমি এরপর শেষ। সো এনজয় অ্যাজ মাচ অ্যাজ পসিবল, বাট দ্যাট ইজ এ রং কনসেপ্ট, ইটস এ পয়জন প্যাকেজড ইন এ সুইট সুইট প্যাকেজিং। একটা পয়জনকে ভালো একটা মিষ্টির বক্সের ভিতরে যদি দেওয়া হয় তাহলে ওইটা যেমন আমাদের জন্য খুব ডেট্রিমেন্টাল, ক্ষতিকর, একইভাবে আমাদেরকে এই ধরনের কনসেপ্ট, আমাদেরকে জীবন উপভোগ করার যে কনসেপ্টটা দিচ্ছে, জীবন ডেফিনেটলি উপভোগ করার বিষয় আছে, বাট নট ইন এ রং ওয়ে, বাট ইন এ রাইট ওয়ে। আরেকটা বিষয় সেটা হচ্ছে রিলেশনশিপের কোয়ালিটির সাথে সাথে আমাদেরকে টোটাল 4টা রিলেশনশিপকে আমরা দেখি। যদি সমস্ত রিলেশনশিপকে সামারাইজ করি তাহলে দেখা যায় যে মূলত 4টা রিলেশনশিপ আমাদের জীবনকে প্রভাবিত করে, আমাদের সুখকে ডিফাইন করে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোর রিলেশনশিপ, হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ। হযরত মাওলানা তারিক জামিল সাহেব ওনার এক লেকচারে বলছিলেন যে बीबी और खामिन का जो रिश्ता है वो बुनियादी रिश्ता है। এটা হলো ফাউন্ডেশনাল সম্পর্ক। এটা দুনিয়াতে সৃষ্টি হয়, বাট ইট গোজ আপ হাই ইন দ্য স্কাই অ্যান্ড এট টু দ্য হেভেন, জান্নাত পর্যন্ত চলে যায়। বাট আমাদের বাবা মার সম্পর্ক খুব আজিম, খুব সম্মানের সম্পর্ক, বাট এটা জান্নাতে এই সম্পর্কের সাথে সবাই একসাথে থাকে না। জান্নাতে থাকে আলটিমেট ডেস্টিনেশনে আমরা সবাই থাকবো হাজব্যান্ড ওয়াইফ হিসাবে। সো প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অর্ধেক স্যাটিসফ্যাকশন দিয়ে, আর বাকি অর্ধেক স্যাটিসফ্যাকশন আরেকজনের মধ্যে নিহিত আছে। সো এই দুইটা কম্পোনেন্ট যখন একসাথে সুন্দরভাবে মিক্স আপ হয়ে যাবে, ঠিক তখনই আমরা টোটাল হ্যাপিনেসের পিকচারটা পাবো। আমি একা কোনোদিন হ্যাপি হতে পারবো না, যার কারণে আমার পিউবিটি আসার আগ পর্যন্ত, আমার যৌবন আসার আগ পর্যন্ত, আমার অ্যাডোলেসেন্ট টাইম আসার আগ পর্যন্ত কিন্তু আমি একটা স্পেসিফিক লাইফ লিড করেছি। সেখানে আমার লাইফে কাউকে দরকার পড়ে নাই তেমনভাবে, আমি ইমোশনালি কারোর উপর ডিপেন্ডেন্ট ছিলাম না। বাট যখনই আমার যৌবনে পদার্পণ করেছি, আমি বড় হয়েছি, বিয়ের বয়স হয়েছে, ওই সময় আমার এমন একটা নতুন চাহিদা তৈরি হয়েছে যেটার জন্য হালাল একটা ব্যবস্থা রেখেছে বিয়ে। এই বিয়ের মাধ্যমে আমরা সেই চাহিদাটা পূরণ করি এবং এখান থেকেই শুরু হয় আল্লাহ তাআলার দুনিয়াতে উম্মাহ জেনারেশন এবং উম্মাকে ছড়ানোর জন্য যে প্ল্যান, সেই প্ল্যানের বাস্তবায়ন। তো এটা করতে যে আমাদের ভুল ট্র্যাকে আমরা পা দিই, যে উম্মাকে সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়ার বদলে আমরা নিজেদের দুনিয়াতে অ্যাসেট ডেভেলপমেন্টের পিছনে লেগে যাই। এই যে শিফট অফ ফোকাসটা যে শিফট হয়ে গেল, এই ফোকাস শিফট হয়ে যাওয়াটা হচ্ছে আমাদের হ্যাপিনেস ব্লিডিংয়ের ফার্স্ট স্টেজ। আমাদের যেমন রক্তক্ষরণ হয় এবং এটাকে আমরা বলি ব্লিডিং বন্ধ না হলে যেমন মানুষ অসুস্থ হয়ে যাবে, মারা যাবে, একইভাবে আমাদের হ্যাপিনেস ব্লিডিং হতে হতে একটা পর্যায়ে কিন্তু আমরা একেবারে ইমোশনলেস হয়ে যাই, আমরা একেবারে শক্ত হয়ে যাই। তো ওই সময় আমরা বলি আমাদের লাইফে হ্যাপিনেসটা নাই। সো আমি যদি সামারাইজ করি টোটাল জিনিসটা, যে আমাদের সম্পর্কের মাত্রার মধ্যে এক নাম্বার বিষয়টা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক। এইটা যখন ঠিক থাকবে, ফাউন্ডেশনটা যখন ঠিক থাকবে, ঠিক তখন বাকি 3টা সম্পর্ক ঠিক থাকবে। বাকি 3টা সম্পর্ক কি? তারপরে হচ্ছে বাচ্চাদের সাথে সম্পর্ক, আমার প্যারেন্টিং, চাইল্ড প্যারেন্ট রিলেশনশিপ, যেটা আমার প্যারেন্টিংয়ের যে স্টাইলটা, যেটা ইম্প্যাক্ট ফেলে। আমার যদি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, ফাউন্ডেশনাল সম্পর্ক খারাপ থাকে, তার প্রভাব বাচ্চার উপরে পড়বে, ডেফিনেটলি পড়বে। বাচ্চা দেখবে হাজব্যান্ড ওয়াইফ বা বাবা মা ঝগড়া করছে, বাবা মা তর্ক বিতর্ক করছে। সো এটা তার মধ্যে একটা সেন্স অফ ইনসিকিউরিটি তৈরি করবে। ও মনে করবে আমার লাইফ খুব ইনসিকিউর, মেবি আমি প্রবলেম, মেবি আমার কারণে প্রবলেম হচ্ছে। এবং মিস্টেকেনলি তারা কিন্তু এই কথাগুলো বাচ্চাদের সামনে বলেই ফেলে, বাচ্চারা না থাকলে তোমার সাথে থাকতাম না, হলে বাচ্চার জন্য আমি এই করতেছি, বাচ্চার জন্য এই স্যাক্রিফাইস করছি। তো অল অন এ সাডেন আমি আমার ফ্রাস্ট্রেশন, আমি আমার পেইন, আমি আমার নেগেটিভ থটস আমার বাচ্চার মধ্যে দিয়ে দিলাম। সে বাচ্চা শুরুতেই উইদাউট এনি মিস্টেক সে নিজেকে গিল্টি ফিল করা শুরু করলো। লুক অ্যাট দ্য নেগেটিভ ইম্প্যাক্ট, কনসিকুয়েন্স, যেটা নিচের দিকে স্পাইরাল হয়ে আস্তে আস্তে জেনারেশন টু জেনারেশন পাস হচ্ছে। সো এই জায়গাতে আমাদেরকে সতর্ক হতে হবে, হোয়াট আই এম টকিং অ্যাবাউট ইন ফ্রন্ট অফ মাই চাইল্ড। বাচ্চার সামনে আমি কি কথা বলছি। বাচ্চার সাথে আমার সম্পর্কের মূল স্ট্রাকচারটা তৈরি হয় ও আমার কাছ থেকে কী ধরনের কথা শুনতেছে। ওকে এই ফিলিংসটা দেওয়া যে ইউ আর ইম্পর্ট্যান্ট, ওকে এই ফিলিংসটা দেওয়া যে উই লাভ ইউ। বাচ্চা যখন
মানে 2 বছর থেকে শুরু করে 5 বছর বা 6 বছর ক্রস করে, এই যে টডলার থেকে সে আস্তে আস্তে প্রি স্কুল গোয়িং চাইল্ড হয়, এই বয়সটার পরে যখন সে স্কুল গোয়িং বেবি হয়, তখন কিন্তু তার প্রতি বাবা মার একটা আচরণগত পরিবর্তন আসে। এই আচরণগত পরিবর্তন বাচ্চার মধ্যে একটা কনফিউশন তৈরি করে। এই কনফিউশন থেকে বাচ্চা ডাউট ফিল করে, আমাকে আব্বু আম্মু অনেক ভালোবাসতো, আদর করতো, অনেক কিছু জিজ্ঞেস করতো, কোলে নিত, এই করতো সেই করতো, বাট এখন কেন জানি করে না। বাচ্চা তো জানে না যে ও যে বড় হয়ে যাচ্ছে, বাচ্চা তো বুঝতে পারে না যে ও যে ভারী হয়ে যাচ্ছে, ওকে আর কোলে নেওয়া যাবে না, ওর সামনে অনেক কথা বলা যাবে না, ও যে আস্তে আস্তে বুঝতে শিখেছে, এই জিনিসটা তো বাচ্চা বোঝে না। বাট এই জিনিসটা বাবা মাও মিস করে, যে বাচ্চা যে বোঝে না, আমি ধরে নিচ্ছি বাচ্চা বুঝবে, যার কারণে ওর প্রতি আমার যে চেঞ্জিং বিহেভিয়ার, এটার কারণে আমি মনে করতেছি আমি ঠিক করছি, বাট বাচ্চা তো মনে করতেছে না ঠিক করছি। তো হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের পরে বাচ্চার সাথে যে রিলেশনশিপটা, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। পারিবারিক সুখের বেসিক নিয়ে কথা বলছি আমি। পরিবার শুধুমাত্র একটা বা একজনের সাথে সম্পর্কের উপর ভিত্তি করে হয় না, এটা সবার সাথে সম্পর্কের উপর ভিত্তি করে হয়। তো বাচ্চাকে তখন এক্সপ্লেনেশন দিতে হয়, বলতে হয়, প্রকাশ করতে হয় যে আমি তোমাকে ডেফিনেটলি ভালোবাসি, বাট এখন তুমি যেহেতু বড় হচ্ছ, ভারী হয়ে যাচ্ছ, তোমাকে আর কোলে নেওয়া যাচ্ছে না, বাট তোমার প্রতি আমার ভালোবাসা ঠিক আছে, আগে আমরা একসাথে ঘুমাতাম, বাট তুমি এখন সেপারেটলি ঘুমাবা, কারণ তুমি বড় হচ্ছ, তোমার জন্য আরও অনেক জায়গা লাগবে, তোমার জন্য অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে। তো এই যে চেঞ্জিং এনভায়রনমেন্ট, মানে চেঞ্জিং অ্যাটিটিউড বাচ্চার প্রতি, এটা বাচ্চাকে এক্সপ্লেনেশন কোনো বাবা মা আমার মনে হয় দেয় না, যার কারণে বাচ্চা এক ধরনের ইনসিকিউরিটির মধ্যে পড়ে যায়। সে দেখে আমার ছোটোটাকে অনেক আদর করতেছে, ছোটোটার সাথে অনেক মানে খেলাধুলা করতেছে, মিষ্টি মিষ্টি কথা বলতেছে, বাচ্চাদের মতো করে তুলো তুলো আদর করতেছে, বাট আমার ক্ষেত্রে করে না। তখন সেই বড় ভাই বা বড় মেয়েটা ছোটোটার প্রতি জেলাস হয়ে যায়। এই যে শুরু হয় সিবলিং রাইভালরি বাচ্চাদের প্রতি, মানে ভাই বোনদের সাথে একটা মানে বিনা কারণে একটা ঝগড়া, বা বিনা কারণে ভুল বুঝাবুঝি, বিনা কারণে একজন আরেকজনের মানে প্রতিদ্বন্দ্বী মনে করা শুরু করে, শত্রু মনে করা শুরু করে। সো এখানে বাবা মার ইম্পর্ট্যান্ট একটা রোল হচ্ছে এক্সপ্লেনেশন দেওয়া বাচ্চাকে। সে যেই স্টেজে আছে সেই স্টেজে তাকে এক্সপ্লেনেশনগুলো দেওয়া। তার ব্রেনটা একদম খালি স্লেট, এই স্লেটের মধ্যে সুন্দর করে লিখে দেওয়া যে দিস ইজ দ্য ফ্যাক্ট। তো এই জিনিসটা আমরা মিস করে যাই। তারপরের সম্পর্কটা হচ্ছে রিলেটিভসদের সাথে আমাদের সম্পর্ক, সমাজের সাথে আমাদের যে সম্পর্ক। এই সমাজের সম্পর্কের মধ্যে এসে আমরা অনেক মাত্রা অতিরিক্ত করে ফেলি, কেউ কেউ একদমই কম করি, কেউ কেউ অনেক বেশি করে ফেলি। মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, এই জাতীয় নোশন, এই জাতীয় ট্যাবু আমাদেরকে এমনভাবে স্কুইজ করে ফেলে, আমাকে এমনভাবে আটকে ফেলে যে আমি অনেক কিছু রাইট জিনিস বলতে পারি না, রাইট জিনিস করতে পারি না। মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, বাট আমরা ভুলে যাই আল্লাহ কি ভাববেন, আল্লাহ কি করবেন, আমি আল্লাহর কাছে কি জবাব দেব। যার কারণে সমাজের রং জিনিসের এগেনস্টে আমি কথা বলি না, রং জিনিসের ব্যাপারে আমি প্রতিবাদ করি না। আমার সামনে আমার রিলেটিভ কোনো একটা খারাপ কাজ করছে, কোনো একটা কিছু করছে, বাট আমি তার সামনে ভালো থাকার জন্য এসে আমি প্রতিবাদহীনভাবে চলে যাচ্ছি, কখনো কখনো মেনেও নিচ্ছি। সো এটা কি করছে, আমার যে মোরালিটি, এই মোরালিটিকে টক্সিকেট করে ফেলতেছে। এই মোরাল ইনটক্সিকেশন আমার ভিতরে নতুন একটা মানে অনুভূতি তৈরি করছে, যেটা আচ্ছা এত শক্তভাবে ইসলাম না মানলেও মনে হয় চলো, ওর তো এরকম অনেক লিবারেল স্টাইলে চলছে। সো এই যে পদস্খলন শুরু হয়, এই যে হ্যাপিনেস থেকে দূরে সরে যাওয়া হয়, এই যে আস্তে আস্তে মূল ফোকাস থেকে দুনিয়া কেন্দ্রিক চিন্তা ভাবনা শুরু হয়ে যায়। সো এখানে আরেকটা বড় ফেনোমেনা হচ্ছে শো অফ করা। আমি যত বেশি শো অফ করতে যাব, আমি যত বেশি আরেকজনকে প্লিজ করতে যাব, আমি ইন্টারনালি তত বেশি ডিপ্রেস হব। এটা আমি মানে এটা রিসার্চ দিয়ে প্রমাণ করতে হবে না, ইউ ক্যান ফিল ইট। আমি যত বেশি আরেকজনকে ইমপ্রেস করতে যাব, বিসাইডস আল্লাহকে ছাড়া, আল্লাহ রাসূলকে ছাড়া আমি যত আরেকজনকে ইমপ্রেস করতে যাব, মানুষের সামনে ভালো সাজতে যাব, মানুষের সামনে মানে বড় হতে যাব, ব্র্যাগিং করব, অনেক বেশি বুস্টিং করব নিজেকে, দেন ইট ইজ দ্য ডোর অফ মানে ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশন। আপনি সবার সামনে খুব টান হয়ে, খুব সিনা টান করে একটা ফেজ পার করলেন, একটা প্রোগ্রাম পার করলেন, বাট ব্যাক ইন হোম ইউ নো হু ইউ আর, অ্যান্ড আপনি যা দেখিয়েছেন, যা বলছেন, এবং আপনি যা অ্যাকচুয়ালি যা, তার মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটাই আপনাকে চেপে ধরবে। সো নেভার লিভ এ ফেক লাইফ, অলওয়েজ বি অথেন্টিক,
অথেন্টিসিটি ইজ দ্য কোর অফ হ্যাপিনেস। এই ধরনের কথাবার্তা মেবি আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুনেছেন বা নসিহতের স্টাইলে শুনেছেন, বাট ফ্রম এ পিওর সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ এই বিষয়গুলো মানুষের আনহ্যাপিনেসের মূল কারণ। যে লিভিং এ ফেক লাইফ, আরবান সোসাইটি খুব ফেক লাইফকে অ্যাপ্রিসিয়েট করে। এই অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য আমি নিজেও ফেক হয়ে যাচ্ছি। নেভার ডু দিস। মানে ফ্যামিলির মধ্যে বিশেষ করে নারী মহলে শো অফটা অনেক বেশি চর্চা হয়ে থাকে। আমার হাজব্যান্ড তো এই করে ফেললো, আমার বাচ্চা তো এই করে ফেললো, আমার অমুক তো এটা করে ফেলছে। এটা করে এই আড্ডা থেকে যাওয়ার পরে, বাসায় যাওয়ার পরে তাদের ফ্রাস্ট্রেশন শুরু হয়ে যায়। সো তখনই আমি বলি আমার লাইফে হ্যাপি না, সুখ নাই। কম্প্যারিজন কিলস, এটা একটা ফান্ডামেন্টাল কথা। কম্প্যারিজন কিলস দ্য হ্যাপিনেস। আমি যত বেশি কম্প্যারিজনের দিকে যাব অন্যের সাথে, তত বেশি আমি হ্যাপিনেস লুজ করব। সো হ্যাপিনেস ব্লিডিং যে কনসেপ্টটা বললাম, ইট স্টার্টস ফ্রম দেয়ার, যে আমি যখন আরেকজনের সাথে নিজেকে কম্পেয়ার করা শুরু করছি। সো অল টুগেদার আমরা যদি দেখি যে রিলেশনশিপের 3টা জিনিস নিয়ে কথা বললাম। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ, ফাউন্ডেশন, তারপরে বাচ্চাদের সাথে সম্পর্ক, এইখানে রিলেশনশিপ, এটা হচ্ছে আমার কোর পেরিফেরাল। তারপরে হচ্ছে সোশ্যাল, যে আমার কনটেক্সটে সোশ্যাল রিলেশনশিপ, আমার কাজিনদের সাথে সম্পর্ক, কাজিনদের ব্রডার সার্কেলের সাথে সম্পর্ক, ফ্রেন্ড সার্কেলের সাথে সম্পর্ক, যেখানে আমি ব্র্যাগিং করি, বুস্টিং করি, যেখানে আমি ফেক হয়ে যাই সামটাইমস। সো অল দিস থিংস, এই রিলেশনশিপগুলো কিসের উপর ভিত্তি করে হয়? আমাদের পার্সপেক্টিভ যেটা, সেটার উপর ভিত্তি করে হয়। এখন যে ফোর্থ অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট রিলেশনশিপ, সেটা হচ্ছে রিলেশনশিপ উইথ ইউর মেকার, উইথ ইউর রব, উইথ ইউর ক্রিয়েটর, উইথ আল্লাহ। আল্লাহর সাথে আমার যে একটা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ আছে, আমরা ভুলেই যাই। এবং আল্লাহর সাথে রিলেশনশিপটা যত ভালো কোয়ালিটির হবে, আমার বাকি 3টা রিলেশনশিপ তত ভালো কোয়ালিটির হবে। বিকজ এই রিলেশনশিপটা হয় হার্ট থেকে, হৃদয় থেকে, ইজ নট ফ্রম লিপ সার্ভিস। মানুষ মুখে কথা বললে আপনি বুঝতে পারবেন যে সে ফেক বলছে, সে অ্যাকচুয়ালি আমাকে লাইক করে না, বাট আমার সামনে অনেক প্রশংসা করছে। সো লিপ সার্ভিস অ্যান্ড ট্রু মানে মানে লাভ, ট্রু লাইকিংস অ্যান্ড লিপ সার্ভিস, এটা বোঝা যায়। তো আল্লাহ তাআলার 2 আঙ্গুলের মাঝখানে হচ্ছে মানুষের কলব, মানুষের হৃদয়। সো আপনি যখন অথেন্টিক থাকবেন, মানে রিয়েল থাকবেন, আপনি যখন ফেকিং করবেন না, আপনি যখন মিথ্যা বলবেন না, আপনি যখন আল্লাহর জন্য সব কিছু করবেন, আল্লাহর সাথে রিলেশনশিপের মানদণ্ড সামনে রেখে যখন সব কিছু করবেন, তখন আল্লাহ তাআলা যে কাজটা আপনার জন্য করবে সেটা অ্যামেজিং। সেটা কি? প্রত্যেকটা মানুষের হৃদয়কে আল্লাহ তাআলা আপনার প্রতি ইনক্লাইন করে দেবে, আপনার প্রতি সফট করে দেবে, আপনার প্রতি ভালোবাসা পূর্ণ করে দেবে। তার একটা জ্বলন্ত এক্সাম্পল হচ্ছে, লুক অ্যাট দ্য ওলামা কারামস। তাদের সাথে পার্সোনাল সম্পর্ক কয়জনের, বাট ওয়াই এভরিওয়ান লাভ দেম? বিকজ দে আর বিজি প্লিজিং আল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য তারা কাজ করতেছে, আল্লাহকে খুশি করার জন্য বুজুর্গরা, মুরব্বীরা, ওলামা কেরামরা কাজ করতেছেন, যার কারণে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে সমস্ত মানুষের হৃদয়ে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিচ্ছেন। সো দিস ক্যান হ্যাপেন টু ইউ অ্যাজ ওয়েল। আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে ওটা হতে পারে। জাস্ট বি অথেন্টিক অ্যান্ড বি রিয়েল। সো এই বিষয়টা আমরা মিস করে যাই। আল্লাহ তাআলার সাথে আমার যে সম্পর্কটা, এটাকে আমরা মনে করি যে যেহেতু আমরা দেখি না, অতএব এটা কি এত ম্যাটার করে? আমরা পৃথিবীতে যত কিছু আছে রিয়েল, তার কত পার্সেন্ট দেখি? ক্যান ইউ মানে মেক এ ওয়াইল্ড গেস? চিন্তা করতে পারেন? 0.0033%, 35% আমরা মাত্র দেখি। বাকি 99.9965% unseen. So the world is unseen, reality is unseen. আমরা যে অক্সিজেন নিচ্ছি সেটা কিন্তু আনসিন। আমরা যে ফিলিংসটা ফিল করি এটা আনসিন। আমরা যে আল্লাহর একত্ববাদের মেনে নেই, তাওহীদ, দিস ইজ আনসিন। সো বিলিভিং, সিইং ইজ বিলিভিং, এই কথাটাতে মানে আমাদেরকে ভুল বোঝানো হয়। সিইং ইজ নট বিলিভিং, সিইং ইজ অ্যাডমিটিং, অ্যাকসেপ্ট করে নিতে হবে। উই হ্যাভ নো ওয়ে, প্রুফ করে দেওয়া যে দিস ইজ ডান। সো ওই বিলিভের সম্পর্কটা, আল্লাহর সাথে আমার যে সম্পর্কটা, সেই সম্পর্কটার ক্ষেত্রে যত বেশি আমরা মনোযোগ দিব, যত বেশি আমরা একটু খেয়াল করব, ঠিক তত বেশি আমাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা বেটার হবে, আমাদের বাচ্চার সাথে সম্পর্কটা বেটার হবে, এবং রিলেটিভস এবং সোসাইটির সাথে আমাদের সম্পর্কটা বেটার হবে। সো ওই ফাউন্ডেশনাল 4টা রিলেশনশিপ যদি আমরা ঠিক রাখতে পারি,
বাকি জিনিসগুলো সব হলো সাপোর্টিং। দেখেন আমাদের ক্যারিয়ার বলি, আমাদের ইনকাম বলি, আমাদের বাসা বাড়ি বলি, আমাদের লাইফস্টাইল বলি, কাপড় চোপড়, খাওয়া দাওয়া সব কিছু কিন্তু আমাদের মানে আপ ডাউন করবে। বাট এটা আমাদের কমফোর্ট জোন ক্রিয়েট করে, আমাদের আরামের ব্যবস্থা করে। এই আরামটা কম বেশি হইলেও লাইফ চলে যাবে। বাট সম্পর্কের জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাপিনেসের জায়গা। এই সম্পর্কের জায়গা থেকে আমরা সবার সাথে সবাই আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি বিভিন্ন স্বার্থের কারণে, বিভিন্ন ইগোর কারণে আমরা এই প্রবলেমের মধ্যে পড়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। তো সম্পর্কের এই বিষয়টা যদি আরও 4টার মধ্যে থেকে আমি যদি একটু এমফাসাইজ দেই বা একটু ইনসিস্ট করি, তাহলে সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক। অ্যান্ড এটাকে যদি আমি আরেকটু ডিটেলে যাই, আরও কোর প্লেসে যাই, বেডরুম লাইফ যার ভালো, দুজনের মধ্যে বেডরুম লাইফ যার ভালো, তাদের ফাউন্ডেশনটা তত স্ট্রং। ইট সাউন্ডস এ বিট উইয়ার্ড বাট দিস ইজ ট্রু। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে দাম্পত্য সম্পর্কটা, যে স্বামী স্ত্রী হিসেবে তাদের যে ফিজিক্যাল ইন্টিমেসি, মেন্টাল ইন্টিমেসি, রিলেশনশিপ, টাচ, লাভ, এই যে কোর হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা, এই জায়গাতে যারা যত বেশি সলিড, যত বেশি হ্যাপি, যত বেশি স্যাটিসফাইড, তারা তত বেশি চ্যালেঞ্জ নিতে পারে, তারা তত বেশি লাইফের ট্রাবল ফেস করতে পারে একসাথে। এবং তাদের মধ্যে যত প্রবলেম অ্যারাইজ করে, ডিসপিউট বা সম্ভাব্য প্রবলেম সহজেই সমাধান হয়ে যায়, বিকজ ওই বেডরুমে সব কিছু সমাধান হয়ে যাচ্ছে। সো এই জায়গাটাতে অনেকেই কম্প্রোমাইজ করে ফেলে। এন্ড কম্প্রোমাইজটা কার সাথে হয়? প্যারেন্টিং ভার্সেস আমার কনজুগাল রিলেশনশিপ, এই দুইটার মধ্যে কম্প্রোমাইজটা হয়ে যায়। এটা কিন্তু দুইটাই ফ্যামিলির কম্পোনেন্ট, বাট এই দুইটা কম্পোনেন্টের মধ্যে প্রায়োরিটাইজেশনটা ভুল হয়। সন্তান হয়েছে, বাচ্চার দিকে এত খেয়াল করছি, এত মনোযোগ দিচ্ছি যে আমি ভুলেই যাচ্ছি আমি কিন্তু দিন শেষে একজন ওয়াইফ, আমি ভুলেই যাচ্ছি আমি দিন শেষে একজন হাজব্যান্ড। আমারও একটা চাহিদা আছে, আমার ওয়াইফেরও একটা চাহিদা আছে। সো ওইটাকে সামহাউ অনেক বেশি আমরা কম্প্রোমাইজ করে ফেলি, যার কারণে কি হয়, আস্তে আস্তে এটা মানে খুব অতৃপ্তি, এই জ্বালা আমাদেরকে গ্রাস করে ফেলে। তখন মানে বাচ্চাকে মনে হয় প্রতিদ্বন্দ্বী, সামটাইমস বাচ্চার প্রতি ভালোবাসাও কমে যায় এই ক্ষেত্রে। সো এই জায়গাটাতে ডেফিনেটলি কম্প্রোমাইজ করা যাবে না, ডেফিনেটলি এই জায়গাটাতে ফোকাস দিতে হবে। একটা খুব প্যাথেটিক নিউজ যেটা আমরা কয়েকদিন আগে পেয়েছি, বা একটা কেস স্টাডিজ আসছে, থাইল্যান্ডের এক দম্পতি বিয়ের বা বাচ্চা হওয়ার পর বাবা বা হাজব্যান্ড চাচ্ছিল খুব বেশি ওয়াইফের সাথে একান্ত সময় কাটাতে, বা সে বারবার বাচ্চার এক্সকিউজ দিয়ে অ্যাভয়েড করছিল। অ্যান্ড একদিন, 2 দিন, 3 দিন, দিনের পর দিন এটা হতে হতে মানে হাজব্যান্ড এত বেশি বিরক্ত হয়ে যায়, তাদের তো আল্লাহ তাআলার ভয় আসলে নাই ওইভাবে, তার বাচ্চার প্রতি এমন রাগ লাগে যে বাচ্চাটা আমার বাধা, আমার হাজব্যান্ড আমার ওয়াইফের সাথে মানে আমার চাহিদা পূরণ করার ক্ষেত্রে বাচ্চাটা বাধা, সে বাচ্চাকে নিয়ে জঙ্গলে ফেলে দিয়ে আসে। ক্যান ইউ ইমেজিন দিস? ইজ সো মাচ, কি বলে, আমি একটা মানে বায়োলজিক্যাল নিডটা কী পরিমাণে ডিপ হইতে পারে যে সাথে বাচ্চাকে জঙ্গলে ফেলে দিয়ে আসছে। ইট হ্যাজ কাম টু ন্যাশনাল নিউজ। সো অন্যদের লাইফ থেকে, অন্যদের কেস স্টাডিজ থেকে আমরা যদি এসেন্সটা নিতে পারি, শিক্ষাটা নিতে পারি, তাহলে কিন্তু আমাদের লাইফে মিস্টেক অনেক কমে যাবে। এবং আমরা মনে করি সামটাইমস আমার লাইফেই অনেক প্রবলেম, অন্যের সবার লাইফ অনেক ভালো। এই যে একটা কি বলে, এই যে একটা ফলস সেলফ বিলিফ বা মানে ফলস পারসেপশন, এই পারসেপশনটা আমাদেরকে আরও বেশি মানে অশান্তিতে ফেলে দেয়। যে আমি তো অন্যের জীবনটা দেখতেছি অনেক সুন্দর, আমার জীবনটা এমন কেন? বাট ট্রুলি স্পিকিং, অন্যের জীবনটা মেবি আপনার চেয়ে আরও বেশি দুঃখের, বাট সে প্রকাশ করে না, কারণ আপনি তো অন্যের জীবন যাপন করেন না, আপনি তো আপনার নিজের জীবন যাপন করছেন, রাইট? আপনি আপনার ব্যাক স্টেজের লাইফটা দেখতেছেন এবং অন্যের ফ্রন্ট স্টেজের লাইফটা দেখতেছেন, যার কারণে আপনি তুলনা করতেছেন আপনার ব্যাক স্টেজ লাইফ এবং অন্যের ফ্রন্ট স্টেজ লাইফ, তার চাকচিক্যময় জীবন এবং তার চাকচিক্যময় সোশ্যাল লাইফের সাথে আপনার ঘরের ভিতরের যে মন খারাপের জীবন সেটার সাথে তুলনা করতেছেন। সো দিস ইজ এ রং কম্প্যারিজন। এই রং কম্প্যারিজন আমাদের যা আছে, সুখের এত উপকরণ থাকার পরও সেটার দিকে মনোযোগ আমাদের দিতে দেয় না। সো এই রং কম্প্যারিজন থেকে যত বেশি আমরা বেরোয় আসতে পারবো, আমি দেখি আমার একটা আগামী সপ্তাহে আমার একটা খুব কাপল ওয়ার্কশপ
স্টার্ট হচ্ছে, সেখানে যারা এনরোলমেন্ট করেছে, সেখানে আমি যেই টপিকটা কাভার করবো তার মধ্যে ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে এই যে কম্প্যারিজন না করার যে প্র্যাকটিসটা, সেটা। তো এইখানে মানে এত কঠিনভাবে আমাদেরকে এটা এফেক্ট ফেলে, যেটা মানে আপনি দেখেন আইফোন যারা কিনে, আইফোন আইফোন কোম্পানি বিক্রি করে, ও কিসের উপর ভিত্তি করে বিক্রি করে বলেন তো? জাস্ট পারসেপশন, তুলনা। এই তুলনার উপর ভিত্তি করে আমার আইফোন 15 প্রো ম্যাক্স এটা হলো লেটেস্ট, আমি হ্যাপি। এরপরে আসছে 16, আমি আর হ্যাপি না। কেন? ওইটা আসার আগ পর্যন্ত কিন্তু আমি হ্যাপি ছিলাম, এরপরে আমি হ্যাপি না কেন? হোয়াট হ্যাজ চেঞ্জড? কিছুই না, ওই যে আমি কম্পারিজন করা শুরু করে দিলাম। সো এই কিলিং, এই মানুষের ভিতরে যে এই যে একটা মানে সেলফ হার্ম টাইপের একটা থট বা রং একটা প্র্যাকটিস আছে, তার উপর ভিত্তি করে দেখেন $বিলিয়ন কোম্পানি দাঁড়ায় আছে। এখন ক্যাপিটালিজমের যুগে আপনাকে সবাই ট্র্যাপে ফেলবে, আপনাকে সবাই বলবে যে আরে ও তোমার বন্ধু তো ফ্যামিলি নিয়ে কক্সবাজারে ঘুরতে গিয়েছে, তুমি কি করলা? সে ফেসবুকে দেখছে, সে দেখছে মালয়েশিয়া যাচ্ছে, সে দেখছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আমি কিন্তু ভালোই ছিলাম, সুখে ছিলাম, বাট অল অন এ সাডেন আমার সুখটা গায়েব হয়ে গেল, বিকজ ওর সাথে আমি আমার লাইফকে কম্পারিজন করছি। ইউর লাইফ ইজ টোটালি ইউর লাইফ। আপনি পিছনের দিনের সাথে আগের দিনের পরের দিনের কম্পারিজন করতে পারেন, তাহলে যেটা হবে আমি কতটুকু অগ্রগতি করলাম, আমি কতটুকু ডেভেলপ করলাম। সেলফ কম্পারিজনটা আপনার জন্য হেল্পফুল হতে পারে, বাট কম্পারিজন উইথ সামওয়ান এলস, হোয়াট ইজ দ্য পয়েন্ট? ইট হ্যাজ নো পয়েন্ট বাট হার্মফুল ফিলিংস। সো আমরা সোসাইটিতে যখন থাকছি, আপনি খেয়াল করেন যে কোন কোন জায়গা থেকে আমার হ্যাপিনেসগুলো ব্লিডিং হচ্ছে, হ্যাপিনেসটা বের হয়ে যাচ্ছে। আমার এত কষ্ট করে আমি জীবনযাপন করছি, আমার হ্যাপিনেসটাকে রাখার চেষ্টা করছি, বাট বালতির ফুটো দিয়ে বেরোয় যাচ্ছে, আমার বাস্কেটের ফুটো দিয়ে বেরোয় যাচ্ছে। তো এই ভুলগুলো যখন আমরা আইডেন্টিফাই করে এখান থেকে নিজেকে শুধরানোর চেষ্টা করব, ঠিক তখনই কিন্তু আমার যে পারিবারিক সুখটা, এই সুখটা যতটুকু আছে ততটুকু আমরা মেনটেন করতে পারবো। আর মেনটেন করার জন্য আরেকটা ইম্পর্ট্যান্ট লেসন হচ্ছে গ্র্যাটিটিউড জার্নালিং। গ্র্যাটিটিউড জার্নালিংটা হচ্ছে এমন একটা বিষয়, কৃতজ্ঞতার লিস্ট করা, কৃতজ্ঞতা নিয়ে লেখা, বা আপনি যদি নাও লেখেন, আপনি যদি জাস্ট লিস্ট করেন আমার লাইফে কী কী আছে, আল্লাহ আমাদের কী কী দিয়েছে, এবং আপনি অন্য যারা নিচুর দিকের মানুষ, আপনার চেয়ে সোশিও ইকোনমিক লেভেলের নিচের দিকে, তাদের সাথে যদি তুলনা করেন, তাহলে দেখবেন যে আপনার কাছে এমন কিছু আছে যেটা পাওয়ার জন্য সেই মানুষটা দিন রাত দোয়া করতেছে, অথচ আপনি পেয়ে বসে আছেন। হ্যাভ ইউ এভার নোটিস দ্যাট? এবং হাদিসেও আসছে, তুমি সবসময় তোমার দুনিয়াবী বিষয়গুলোর ক্ষেত্রে যদি কারোর দিকে দেখতে হয়, তাহলে তোমার যে নিচু তবকার মানুষের দিকে তাকাও। আপনি যে রিক্সা দিয়ে এখানে আসছেন, সেই রিক্সাওয়ালার সাথে আপনার লাইফটা কম্পেয়ার করেন, হাউ ব্লেসেড ইউর লাইফ ইজ। আপনি যেই পান দোকান থেকে পান কিনে খাচ্ছেন, সেই পান দোকানদারের জীবনের সাথে তুলনা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কমফোর্ট জোন ক্রিয়েট করার আইটেমগুলোর সাথে আমরা তুলনা করতেছি। বাট আমার যে বন্ধু বলতেছিল যে খাবার কম কিন্তু তার মধ্যে শান্তি অনেক। এখন আমাদের খাবার মানে প্লেটে, আমাদের ডাইনিং টেবিলে অনেকগুলো খাবার, বাট শান্তি নাই। কেন? আমরা রিলেশনশিপ জায়গাটা থেকে আমরা সরে গিয়ে আমরা আমাদের আইটেম এবং বস্তুগত জিনিসের দিকে ফোকাস করে ফেলছি। তো হ্যাপিনেস ইজ নট ইন বডি, ইট ইজ ইন দ্য সোল। মাওলানা তারিক জামিল সাহেব খুব সুন্দর করে একটা উদাহরণ দিয়েছেন যে আমার ডান পায়ে ব্যথা, আমি মলম লাগাচ্ছি বাম পায়ে এবং বলছি আমার ব্যথা কেন ভালো হয় না। সো রং জায়গায় যদি আপনি মালিশ করেন, রং জায়গায় যদি আপনি মেডিসিন ইউজ করেন, আপনার ব্যথা কোনোদিন যাবে না। এবং এটা অনেকে চায় একটা সিম্পলিসিটি এবং ভালো একটা জীবনযাপন করতে, ভালো চিন্তাভাবনা করতে, বাট তার আশেপাশের টক্সিক পরিবেশ তাকে অনেক সময় বাধ্য করে আবার উল্টাপাল্টা করতে। সো এই জন্য মহল, এই জন্য কমিউনিটি একটা বড় ফ্যাক্টর। একটা মানে ফিজিক্সের একটা ল আছে, সে ল অফ এন্ট্রপি। এই লটা হচ্ছে কোনো কিছু এমনি এমনি ঠিক থাকে না। আপনি যদি কোনো কিছু অ্যাকশন না নেন, সব কিছু এমনি এমনি মানে বিশৃঙ্খল হয়ে যাবে। যেভাবে করে আমাদের রাতে ঘুমালে এমনি এমনি মুখে ময়লা চলে আসে, এই জন্য ব্রাশ করতে হয়। আমাদের
গোসল না করলে শরীরে এমনি এমনি গন্ধ চলে আসে, এটার জন্য আমাদের কোনো কিছুই করতে হয় না, এমনি এমনিই আমাদের গন্ধ চলে আসে এবং আমাদের এই জন্য গোসল করতে হয়, মেনটেন করতে হয়, হাইজিন মেনটেন করতে হয়, পরিষ্কার। এই ঘরটাকে যদি আজকে এক সপ্তাহ যদি কোনো যত্ন না করা হয়, এই ঘরটার মধ্যে কোত্থেকে ময়লা চলে আসবে, ইউ হ্যাভ নো আইডিয়া। রিলেশনশিপও এরকম যত্ন করতে হয়। রিলেশনশিপ আমরা মনে করি বিয়ে করেছি, হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে, আর কি, বাট দিস ইজ দ্য স্টার্টিং। তারপরে এটাকে ডেইলি লেভেলে মেনটেন করতে হবে। এই মেনটেন করার জন্য আমাদেরকে শিখতে হবে। আমরা মনে করি এটা শিখার কি আছে, হ্যাপিনেস আবার শিখার কি আছে, বাট হ্যাপিনেস ইজ এ স্কিল দ্যাট ইউ নিড টু লার্ন অ্যান্ড দেন ইউ ক্যান আর্ন দ্য হ্যাপিনেস। এই হ্যাপিনেসটা শেখার একটা বিশেষ ব্যাপার হলো আমাদের বডির দিকে তাকানো। আমাদের হিউম্যান বডি যেই হার্ডওয়্যারটা আল্লাহ তাআলা বানিয়েছেন, এই হার্ডওয়্যারটা দেখতে হবে, হার্ডওয়্যারটা কীভাবে ফাংশন করে, সেটা কেন এইভাবে রিয়্যাক্ট করে। আমরা যখন কোনো একটা কথা বলি, আমি গতকালকে রাত্রে আমার একটা মাস্টার ক্লাস ছিল, সেখানে অনলাইনে অনেক মানুষ জয়েন করেছে। এটা আমি ফ্রি মাস্টার ক্লাস করাই। আমার মাস্টার ক্লাসের নাম হচ্ছে টক আলকেমি, দ্য কথার সায়েন্স, দ্য সায়েন্স অফ টকিং। আমি কথা বলছি বা আপনার হাজব্যান্ড ওয়াইফ বা যারাই কথা বলে, প্রত্যেকটা কথা আমাদের ব্রেইনের পাঁচটা নিউরো ট্রান্সমিটার আছে। এই নিউরো ট্রান্সমিটার যে কোনো একটাকে হিট করে। চারটা হলো হ্যাপিনেস নিউরো ট্রান্সমিটার, আর একটা হচ্ছে স্ট্রেস টেনশনের নিউরো ট্রান্সমিটার। তো আমি এমন এলোমেলো কথা বলি, এমন বাজেভাবে কথা বলি, যাতে আমার ওই চারটার মধ্যে হিট না করে সেই একটার মধ্যে বারবার হিট করছে, যার কারণে আমার সংসারের শান্তি নষ্ট হয়ে যাচ্ছে। এখানে যদি আপনারা কেউ মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে অনেকেই জানবেন যে আমাদের ব্রেইনে ফিল গুড হরমোন, চারটা হরমোন আছে। একটা হচ্ছে ডোপামিন, একটা হচ্ছে সেরোটোনিন, একটা হচ্ছে অক্সিটোসিন, একটা হচ্ছে এন্ডোরফিন। আর এই চারটাকে বলা হয় ফিল গুড হরমোন। আমরা যত কথা বলি, আমাদের কথার ফলে যাকে আমি কথা বলছি তার এই চারটা যে কোনো একটাতে হিট করে, আমাদের অজান্তে, আমি জানি বা না জানি এটা হচ্ছে। এই হিট করার ফলে তার ভিতরে মুডটা, তার ভিতরে তৈরি হয়, ফিলিংস তৈরি হয়। এই ফিলিংসের উপর তার ইমোশনস তৈরি হয়। ইমোশনসের উপর বেস করে সে তখন অ্যাক্টিভিটি করে, সে তখন বিহেভিয়ার করে। আইদার খুব হাসি খুশি হয়ে যায় এবং খুব নাইস ও কোঅপারেটিভ আচরণ করে, অথবা তার যে আরেকটা নেগেটিভ বা ডেঞ্জারাস বাটন আছে নিউরো ট্রান্সমিটার, সেটার নাম কর্টিসল। ওই কর্টিসলকে যদি হিট করে, তাহলে সে টেনশনে পড়ে যাবে, সে অস্থির হয়ে যাবে, সে বারবার ভুল করবে, সে ঝগড়া করবে, সে আরও বেশি কেওয়াস তৈরি করবে। সো এই টক আলকেমি ক্লাসে আমি বলছিলাম যে এই পাঁচটা নিউরো ট্রান্সমিটার আমাদের ভিতরে কাজ করতেছে। এই নিউরো ট্রান্সমিটারগুলোকে আমি যদি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার একটা কথা কিভাবে বলা উচিত। প্রত্যেকটা ওয়ার্ড একটা ইমেজ তৈরি করে, এই ইমেজ আমার ওইখানে যে একটা থট তৈরি করে। সো দিস ইজ মোর টেকনিক্যাল আলোচনা, বাট মূল এসেন্সটা হচ্ছে আমি কিভাবে কথা বলছি পরিবারের মধ্যে, তার উপর নির্ভর করছে আমার পারিবারিক সুখটা কতটুকু থাকছে। আমার যদি কথা বলার ধরন ঠিক না থাকে, আমি যদি রেসপেক্ট দিয়ে, সম্মান দিয়ে এবং রাইট জায়গায় রাইট কথাটা বলতে না পারি। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়েছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সম্মান দিয়ে বানিয়েছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা একটা ইজ্জত দিয়ে বানিয়েছেন। আমি তার কোনো ভুলের কারণে তাকে আমি A to Z সব কিছু মাইনাস করতে পারি না। আমি একজনকে কারেকশন করব, ভুল ধরায় দিব, বা ইভেন তাকে আমি শাসন করব, তাকেও সম্মান দিয়ে আমাকে অ্যাড্রেস করতে হবে। সো তখনই সে আমার এই কথাগুলো নিবে। সো অল টুগেদার আমরা যদি দেখি যে পারিবারিক সুখটা আসলে নির্ভর করছে কিসের উপর? সম্পর্কের কোয়ালিটির উপর। সম্পর্ক কয় রকমের? সম্পর্ক 4 রকমের। হাজব্যান্ড ওয়াইফের সাথে সম্পর্ক, বাচ্চার সাথে সম্পর্ক, পরিবারের এবং সমাজের সাথে সম্পর্ক, এবং আল্লাহর সাথে সম্পর্ক। এই রিলেশনশিপ কোয়ালিটি যত আমরা বাড়াতে পারবো, যত আমরা এখানে ফোকাস করব, তত বেশি আমাদের হ্যাপিনেস বাড়বে। সব কিছু মিলিয়ে দেখবেন যে আপনার লাইফে বরকত আসতেছে অনেক। বরকত মিন্স অল্পতে অনেক বড় কাজ হয়ে যাওয়া। বরকত মিন্স কোনো কিছু ধ্বংস না হওয়া। বরকত মিন্স আমার প্রচেষ্টা ব্যর্থ না হওয়া। সো এই বিষয়টা আমাদের জীবনকে অনেক বেশি সুন্দর করে ফেলবে, এবং আলটিমেটলি আমরা যেই পারিবারিক সুখটা খুঁজছি, সেই পারিবারিক সুখটা আমরা পেয়ে যাব।
আমি এখন এমন 4টা পয়েন্ট বলবো যে 4টা পয়েন্ট থেকে আমাদের কি বলে 10 হাত না 100 হাত দূরে থাকতে হবে। এই 4টা পয়েন্ট বা 4টা আচরণগত বিষয় সেটা আমাদের মানে কনফার্ম, এটা হলো ডিভোর্স প্রেডিক্টর বলে। মানে এই ধরনের আচরণ যারা আছে, যেই সংসারে বা যেই দম্পতিদের মধ্যে এই ধরনের 4টা আচরণ থাকে, তাহলে বলা যেতে পারে 2-4 বছরের মধ্যে তাদের সংসার ভেঙে যাবে। নাম্বার 1, ক্রিটিসাইজ করে কথা বলা, ক্রিটিসিজম। এটা রিসার্চের ফলাফল আমি বলছি। 40 বছর যাবৎ 40,000 দম্পতির উপর টানা গবেষণা চলছে, তারপরে এই রিসার্চ আউটপুট আসছে। এবং এটা যারা রিলেশনশিপ সায়েন্টিস্ট এবং বড় বড় সাইকোলজিস্টরা কাজ করছেন তারা করছেন। ডক্টর জন গটম্যান ইনস্টিটিউট, তার ইনস্টিটিউট থেকে এই রিসার্চ আসছে। নাম্বার 1 হচ্ছে ক্রিটিসাইজ করে কথা বলা থেকে দূরে থাকতে হবে। একটা মানুষকে আমি যখন ক্রিটিসাইজ করে কথা বলবো তখন তার মানে আমি তার ক্যারেক্টারে অ্যাটাক করছি। তুমি কখনোই আমার কথা শোনো না, এই কথাটা যদি আমি বলি তার মানে কি আমি তাকে লেবেলিং করে দিলাম না? এই লেবেলিংটা কিন্তু তার মধ্যে একটা অ্যাঙ্গার ক্রিয়েট করবে। এটা বলার মাধ্যমে কিন্তু আমি কোনো প্রবলেমের সলিউশন করছি না, আমি জাস্ট তাকে একটা নেগেটিভ লেবেলিং দিয়ে দিলাম। তুমি সবসময় লেট করো, তুমি সবসময় এই মিথ্যা কথা বলো। সো আমি তাকে তার ক্যারেক্টারকে একটা মানে লেবেলিং করে দিলাম। এই ক্রিটিসাইজ করে কথা বলা এটা হাজব্যান্ড ওয়াইফ থেকে শুরু করে বন্ধুর মধ্যে হতে পারে বা সমাজের সব জায়গায় হতে পারে। আপনি যখনই কাউকে ক্রিটিসাইজ করে কথা বলবেন বা আপনাকে কেউ ক্রিটিসাইজ করে কথা বলবে, তার সাথে আপনার সম্পর্ক নিচের দিকে যাবে, এটা কনফার্ম। এটা কখনো উপরের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। একটা মানুষকে ক্রিটিসাইজ করে কথা বলা মানে হচ্ছে আমি তার ক্যারেক্টারের উপর অ্যাটাক করছি। সো ক্রিটিসাইজ করে কথা বলার পরিবর্তে তাহলে কি করব? আপনি ফিলিংস শেয়ার করেন যে তুমি দেরি করে আসলে আমার কষ্ট হয়, আই ফিল ব্যাড, আই ফিল স্যাড। আপনি আপনার ফিলিংসটা বলেন, তাহলে আপনি তাকে লেবেলিং করলেন না, তাকে অ্যাটাক করলেন না, বাট এটা তার এই কাজের ফলে আপনার যে কষ্টটা লেগেছে সেই কষ্টটা প্রকাশ করলেন। তখন সে কী হবে? সে নিজে থেকে সরি ফিল করবে। সো এই যে পজিটিভ টোন অফ কমিউনিকেশন, এই পজিটিভ টোন অফ কমিউনিকেশনটা আমরা না শিখি, না প্র্যাকটিস করি, না অ্যাপ্লাই করি, এবং আমরা মনে করি যে অটোমেটিক সব কিছু সুখে থাকবে। ইটস নট, কারণ অটোমেটিক সব কিছু নষ্ট হয়। ফিজিক্সের এই ল বলছে অটোমেটিক সব কিছু নষ্ট হয়। তাহলে আমাকে কী করতে হবে? অটোমেটিক এর এগেনস্টে আমাকে একটা ফোর্স ক্রিয়েট করতে হবে, একটা লার্নিং আনতে হবে। সো নাম্বার 2 হচ্ছে কন্টেম্পট বা তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলা। দিস ইজ কল্ড নাম্বার 1 ডিভোর্স প্রেডিক্টর। যে যারা এরকম তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে, একটা হাজব্যান্ড তার ওয়াইফকে অথবা ওয়াইফ তার হাজব্যান্ডকে যদি তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে, তাহলে আপনি ধরে নিতে পারেন 2-3 বছরের মধ্যে তাদের ডিভোর্স হয়ে যাবে। দিস ইজ কল্ড ডিভোর্স প্রেডিক্টর, স্ট্রং ডিভোর্স প্রেডিক্টর। এবং যত ডিভোর্স হয়, যত ডিভোর্স রেকর্ড অ্যানালাইসিস করা হয়েছে, তার মধ্যে 93% ক্ষেত্রে এই কন্টেম্পট বা তুচ্ছতাচ্ছিল্যের বিষয়টা চলে আসছে। সো এগুলো বলার কারণ হচ্ছে আপনারা প্রত্যেকেই, আমি নিজে সহ সেলফ অডিট করি, আমি কি আমার মধ্যে কি এই ধরনের কোনো অভ্যাস আছে কি না। সো আই হ্যাভ টু কারেক্ট মাইসেলফ, রেকটিফাই মাইসেলফ। সো এই জায়গাটাতে আমাদেরকে করতে হবে। সো আমি এটার বদলে কি করব? আমি এটার পরিবর্তে যেটা করব, তার কন্ট্রিবিউশনটাকে দেখব, তার লাইফে, আমার লাইফে তার কন্ট্রিবিউশন, সংসারে তার কন্ট্রিবিউশনটা ডেফিনেটলি কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে, সেটা ধরে তাকে আমি অ্যাপ্রিসিয়েশন দিব। তাকে বলবো যে তুমি আমাকে এই সিচুয়েশনে যেভাবে উদ্ধার করেছো, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, অথবা তোমার আজকের রান্নাটা খুব ভালো হয়েছে। সো তার হয়তো অন্য অনেক বিষয় নিয়ে আপনার আপত্তি আছে, বাট যেই বিষয় নিয়ে সে ভালো করেছে সেই বিষয়টা বলেন, তাহলে আপনার ওই তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলার ব্যাপারটা আসবে না। নাম্বার 3 হচ্ছে ডিফেন্সিভনেস বা নিজের দোষ স্বীকার না করা, নিজেকে সব জায়গায় ডিফেন্স করা। না না না, এটা আমার দোষ না, এটা আমার কারণে হয় না, তোমার কারণে হয়েছে। এই ডিফেন্সিভনেস বা নিজেকে নির্দোষ প্রমাণ করার যে মানসিকতা, এটা কি করে? সংসারকে আরও বেশি জটিলতার মধ্যে ফেলে দেয়। আরে ভাই, সংসারে দুইটা মানুষ তো দুইটা তো মানুষ না ভাই, মানুষই তো, কেউ তো ফেরেশতা না যে ভুল হবে না। সো ভুল হবে, স্বীকার করেন, সরি আমার ভুল হয়ে গেছে, আর সামনে থেকে হবে না, দ্যাটস ডান। সরি বললে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায়, এটার বাষ্প বের হওয়ার রাস্তা বের হয়ে যায়। না, আমার কোনো দোষ নাই, তোমার দোষ, তোমার কারণে এটা হয়েছে, তোমার বাচ্চা নষ্ট হয়েছে, রেজাল্ট খারাপ করেছে তোমার জন্য, এটা হয়েছে তোমার জন্য, সেটা হয়েছে তোমার জন্য। সো এনিওয়ান ব্লেমিং দেওয়াটা আপনার সংসারকে কনফার্ম ডিভোর্সের দিকে নিয়ে যাবে। সো নেভার ডু দিস। আপনি হিউম্যান, ওকে, অ্যাডমিট ইট, আমার ভুল হয়েছে, সরি,
এটা আর হবে না, বা আমি আসলে এটা ভালো করতে যেয়ে খারাপ করে ফেলছি, আমার ইন্টেনশন খারাপ ছিল না। এক্সপ্লেন করেন, নিজেকে ভাঙেন, নিজেকে ছোট করেন, ছোট করে তারপরে জোড়া লাগান, সম্পর্কটাকে ঠিক করেন। ওই যে রিলেশনশিপের জায়গাটা যদি ঠিক রাখার জন্য, ঠিক রাখতে চান, ওই ইগোটাকে ভাঙতে হবে। ওই ইগোটাকে ভেঙে ট্রান্সলেট করতে হবে যে না, আই এম এ হিউম্যান, আই এম এ কোর্ডিয়াল পারসন। নাম্বার 4, সেটা হচ্ছে স্টোন ওয়ালিং। স্টোন ওয়ালিং হচ্ছে সব কমিউনিকেশন বন্ধ করে দেওয়া, একদম মুখের উপর দরজা লাগাই দেওয়া, সে আর কথাই বলবে না। আর কথাবার্তা যদি বন্ধ করে দেয়, দুজনের মাঝে যদি একটা দেয়াল তৈরি করে দেয়, তাহলে তো দ্যাট মিনস অ্যাভয়েডিং। অ্যাভয়েডিংয়ে কী হয়, আরও বেশি রাগ জেদ তৈরি করে, আরও বেশি রাগ জেদ তৈরি করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। সো এই 4টা বলে ডিভোর্স প্রেডিক্টর, যেটা থেকে 100 হাত না 1000 হাত দূরে থাকতে হবে, বা আমার মধ্যে যদি সামহাও কাছাকাছি টাইপের কোনো আচরণ থাকে, আজকে থেকে এটাকে করতে হবে, শুধরে নিতে হবে। তো আমরা আমাদের প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করলাম যে কোন কোন জিনিসগুলো দিয়ে আমাদের হ্যাপিনেসটা বের হয়ে যায়। আমরা আমাদের মানে কিলার বিহেভিয়ারগুলোকে আইডেন্টিফাই করলাম, যেগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম কোন কোন কাজগুলো, 4টা রিলেশনশিপ ক্যাটাগরি বললাম, যেগুলোর উপর বেস করে আমার দাম্পত্য সম্পর্কটা আজীবন টিকে থাকবে, জান্নাত পর্যন্ত যাবে, ওই জিনিসগুলোকে আমরা নিয়ে কথা বললাম। তো যদি আমি এই বিষয়টাকে একটু অল টুগেদার সামারাইজ করি, তাহলে দেখা যাচ্ছে আমরা আমাদের ভিতরের যেই ভুল ত্রুটিগুলো আছে, সেগুলোকে যখন মেনে নিয়ে সম্পর্কের দিকে ফোকাস রাখবো, সম্পর্ক ঠিক রাখার জন্য, সম্পর্ক জোড়া দেওয়ার জন্য, যদি সরি বলতে হয় সরি বলবো, দোষ স্বীকার করতে হয় দোষ স্বীকার করব, ইভেন সামটাইমস দোষ না হলেও তো দোষ স্বীকার করলে যদি সমাধান হয়ে যায়, সো ডু ইট। শয়তান সবসময় এই হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাকে বিচ্ছিন্ন করার জন্য তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করতেছে। এবং এটা হাদিসের কথা যে শয়তানের যে কনফারেন্স হয়, সেই কনফারেন্সের মধ্যে সবচেয়ে পিছনে একজন শয়তান বসে থাকে, বলে তুমি পিছনে বসে আসো, তুমি কি করছো? বলো যে আমি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লাগাই দিছি। তো বলছো কি, তুমি তো সবচেয়ে বড় কাজটা করছো, তুমি পিছনে গেলো, তুমি সামনে আসো, আমার পাশে বসো, ইবলিস বলে। সো ইউ ডিড দ্য হাইয়েস্ট জব। সো কারো বন্ধুদের সাথে গ্যাঞ্জাম লাগাই দিছি, কারো নামাজ পড়তে দেই নাই, কারো দ্বারা আমি আজে বাজে মুভি দেখাইছি, এগুলোতে ওর এত মার্কিং দেয় না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে গ্যাঞ্জাম লাগাইছো, তুমি সবচেয়ে বড় শয়তান, তুমি কাছে আসো আমার। সো ওদের কনফারেন্সে তাকে বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তো এটা আমরা হাদিসের মাধ্যমে জানি, বাট এখান থেকে আমাদের কি লেসনটা, তার মানে আমাকেও মানে সমানভাবে বা সমহারে প্রচেষ্টা করতে হবে টিকায় রাখার জন্য আমার সংসারটাকে। এখন এই শয়তান বা ইবলিস তো এইসব বলবে না যে আমি ইবলিস, আমি তোমার সংসার ভাঙার জন্য আসছি। ও আসে কিভাবে? হোয়াট ইজ দ্য ওয়ে? সে কিভাবে আসে? সে আসে মিডিয়ার মাধ্যমে, সে আসে নাটক সিনেমার মাধ্যমে, সে আসে বন্ধুর মাধ্যমে, সে আসে কনসার্টের মাধ্যমে, সে আসে বিভিন্ন ধরনের এই ক্লাবিং, পাবিং, বিভিন্ন ধরনের এই সমস্ত আজেবাজে কাজের মাধ্যমে। এবং দিনদার মানুষের মধ্যে কিভাবে আসে? দিনদার মানুষের মধ্যে আসে তুলনার মাধ্যমে। তুলনা করাটাকে যে একটা বড় একটা খারাপ কাজ, এটা আমাদের অ্যাপারেন্ট লজিকে মনে হয় না। তুলনা কেন করছি? তুলনা করার মাধ্যমে কি হয়, আমি পর্দানশীল নারী, তারপরেও আমি আনহ্যাপি। কারণ কি, আমি আরেক পর্দানশীল নারীকে দেখছি এসইউভি থেকে নেমে তারপরে কনফারেন্সে আসছে, আর আমি আসছি রিক্সা থেকে নেমে। আমি কম্পেয়ার করতেছি, আমিও পর্দানশীল নারী, আমিও হিজাব করি, আমিও ধার্মিক একটা মেয়ে, আমিও ধার্মিক একটা বউ, বাট আমি আরেকটা বউয়ের সাথে যে গাড়ি থেকে মানে এসইউভি কার থেকে নেমে এসে কনফারেন্সে আসছে, আর আমি রিক্সা থেকে নেমে এসে কনফারেন্সে আসছে, এখন আমার অজান্তেই সাবকনশিয়াস মাইন্ড আমার হাজব্যান্ড আর তার হাজব্যান্ডের মধ্যে কম্পেয়ার শুরু করে দিয়েছি, এবং আমার মুড অফ হয়ে গেছে। শয়তান কত ওয়েতে, মানে শয়তান কিন্তু সবার জন্য কাস্টমাইজ প্ল্যান অফার করে। গটে যে মদ খায় তাকে কোনো সময় এই কম্প্যারিজনের বিষয়টা দিবে না, তাকে পাঠাবে আরও খারাপ জায়গায়। যে মদ খায় না তাকে কোনো সময় মদ খাওয়ার অফার দিবে না, তাকে গিবতের অফার দিবে, আরে অমুকে কী করছো জানো, অমুকে কী করছে জানো। সো দিস ইজ প্রত্যেকের জন্য আলাদা আলাদা অফার শয়তানের, বা ধোকা, ওর যে ধোকাগুলো সেইগুলো। তো এই বিষয়গুলো আমরা ফিল করি, বুঝতে পারি, বাট কেন যেন নিজেকে এইটার উপর রাখতে পারি না।
এটার উপর রাখার জন্য একটা হ্যাবিট বিল্ডিং প্রোগ্রামের সাথে আপনার জয়েন মানে হয়ে থাকতে হবে, একটা ভালো কমিউনিটির সাথে থাকতে হবে। ভালো বা কখনো কনফিউজ ফিল করলে, কখনো দেখতেছেন যে আপনি বুঝতেছেন না কী করবেন, কিং কর্তব্য বিমূর, এমন কিছু ঘটেছে আপনার ইমোশনাল ওভারওয়েলমিংয়ের কারণে আপনার ফ্রন্টাল কর্টেক্স বা আপনার ইন্টেলিজেন্ট ব্রেইন কাজ করা বন্ধ করে দিছে। আপনি নিজে এমনিতে অনেক বুদ্ধিমান এবং অনেক শিক্ষিত একটা মানুষ, বাট যখন আপনি প্রবলেমে পড়বেন আপনার মাথা কাজ করবে না, ওই সময় আপনাকে থার্ড পার্টি কারো হেল্প নিতে হবে। দিস ইজ দ্য বেস্ট ওয়ে। আপনি ওলামায়ে কেরামের কাছে আসেন, মুফতিয়ানে কেরামের কাছে আসেন, সাইকোলজিস্টের কাছে যান, সাইকিয়াট্রিস্টের কাছে যান, মেডিকেলে যান, বিভিন্ন রকমের হেল্প নেন। আপনি যে হেল্প নিচ্ছেন, স্টেপ নিচ্ছেন, এটার মানে হচ্ছে ইউ আর সিরিয়াস ফর দ্য কারেকশন, ইউ আর সিরিয়াস ফর রিলেশনশিপ রিবিল্ডিং। তো এই বিষয়গুলোকে আমরা অনেক সময় কী করি, বাইপাস করে দিই, অনেক সময় এটাকে আমরা ডিসকাউন্ট করে দিই যে না এটা করা লাগবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে কিছুই ঠিক হয় না, আস্তে আস্তে আরও সব কিছু বিগড়ায়। আপনাকে পজিটিভ স্টেপস নিতে হবে, অলওয়েজ কানেক্টেড থাকতে হবে একটা কমিউনিটির সাথে, কানেক্টেড থাকতে হবে একটা পজিটিভ এনার্জির সাথে। তো মাগরিবের সময় হয়ে যাচ্ছে, মোটামুটি আলোচনাটাকে আমরা যদি সামারাইজ করে নিয়ে আসি, আমরা আমাদের দাম্পত্য জীবনের সাথে পারিবারিক জীবনের সার্বিক চিত্রের মধ্যে বাচ্চাদের সাথে যে সম্পর্কটা, বাচ্চাদের বিষয়ে লাস্টে একটা কথা বলে দিই। 2 থেকে 7 বছর বয়সী বাচ্চা যাদের আছে, এই বাচ্চাদেরকে আপনারা স্টোরি টেলিং করবেন, প্রচুর সাহাবাদের জীবনী শোনাবেন, কারণ তারা তাদের ব্রেইনের যে সেরোটোনিন সেটা সবসময় অ্যান্টেনার মতো খুঁজতে থাকে রোল মডেলকে, আলফাকে, দুনিয়ার গেমটা কি বোঝার চেষ্টা করে। তাদের সামনে টাকা পয়সা নিয়ে কথা বলবেন না, তাদের সামনে হাজব্যান্ড ওয়াইফের যদি কোনো বিষয় ডিসপিউট থাকে তাদের সামনে সেটা নিয়ে কথা বলবেন না, তাদের সামনে অলওয়েজ রোল মডেল নিয়ে কথা বলবেন, বিগ পিকচার নিয়ে কথা বলবেন, ওয়ার্ল্ডে আমি কেন আসছি এটা নিয়ে কথা বলবেন। তারপর আপনি দেখেন এই বাচ্চা আপনার তার কনসেপ্ট কত ক্লিয়ার থাকে, তার কনফিডেন্স কত হাই থাকে। সো সার্বিকভাবে আমরা যে জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, এবং আমাদেরকে এই জাতীয় কথা, আলোচনা, কনফারেন্স, প্রোগ্রাম, বইপত্র পড়া, এটা কিন্তু দেখেন কম্পারেটিভলি খুব কম হয়, এবং যার কারণে আমরা ইন্টারনালি একা সাফার করতে থাকি। সো ইন্টারনালি একা সাফার করাটা কোনো মানে সলিউশনের পার্ট না। সিটিং অন দ্য প্রবলেম ইজ অ্যানাদার প্রবলেম। ইউ হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। সলিউশন করার জন্য কিছু না কিছু করতে হবে, তারপরে সলিউশন আসবে।